বন্ধুগণ, এখন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, পঞ্চম অধ্যায়। সেই পঞ্চম অধ্যায়ের যে বিষয়বস্তু, তার নাম হচ্ছে জীবন বীমা আইন সম্পর্কিত নীতি। তো বন্ধুগণ, প্রথম যে চ্যাপ্টার ছিল বীমা পরিচিতি, সেখানে আমরা বলেছিলাম যে একজন গ্রাহক বা একজন ব্যক্তি তার যে ঝুঁকি, তার যে জীবনে যে ঝুঁকি আছে, সবার আগে বুঝতে হবে জীবনের ঝুঁকি কী। তো জীবনের ঝুঁকি হচ্ছে গিয়ে কি, আমরা জানি আমরা প্রত্যেকেই মরণশীল। আমাদের যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটতে পারে, এবং যদি একজন ব্যক্তি মারা যান, তাহলে পরে তিনি যে উপার্জনটা করছিলেন, সেই উপার্জনটা বন্ধ হয়ে যাবে। এবং তার যদি উপার্জন বন্ধ হয়ে যায়, সে ব্যক্তির উপর যারা নির্ভরশীল ব্যক্তি, অর্থনৈতিক নির্ভরশীল ব্যক্তি, তার একটা চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে। তো এবং সেই ব্যক্তি যদি বিমা করা থাকে, তাহলে পরে যে বিমা রাশিটা তার যে নমিনি যে পাবে, এবং সেই বিমা রাশিটাকে মাধ্যম থেকে তার সেই নমিনির তার যে অর্থনৈতিক প্রয়োজন, সেগুলো মেটাতে সে সমর্থ হবে। এই যে কনসেপ্ট, এই যে একটা মানুষের যে জীবনে যে ঝুঁকি আছে, একটা মানুষ যে কোনো সময় মারা যেতে পারেন, তো সেই ঝুঁকিটাকে সে সেই ঝুঁকিটাকে সে যদি তিনি মারা যাওয়ার জন্য যে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে, তিনি যদি চান যে তার পরিবার সেই অর্থনৈতিক সমস্যাটা না পড়ে, তাহলে তিনি কি করবেন না, তার জীবনের ঝুঁকিটাকে তিনি হস্তান্তর করবেন, তিনি বিমা করতে চাইবেন। তো সেই বিমাটা কার সঙ্গে হবে না, কে দেবে সেই বিমাটা, না একটা বিমা কোম্পানি দেবে। যে এই যে ব্যবস্থা, যেখানে একজন ব্যক্তি তার যে জীবনের ঝুঁকিটাকে একটা বিমা কোম্পানিকে হস্তান্তর করছে, এবং তার কাছ থেকে সেই বিমা কোম্পানির কাছে একটা প্রতিশ্রুতি ডিমান্ড করছে যে তার যদি কিছু হয়ে যায়, তার পরিবার যদি ক্ষতিপূরণ হয়, তো বা তার চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তারপর যদি তিনি বেঁচে থাকেন, তাহলে তিনি কিছু এককালীন টাকা ম্যাচুরিটি করে পান। এই ব্যবস্থা অপরদিকে যদি ভাবা যায়, তাহলে জীবন বীমা কোম্পানিও সেই ব্যক্তির কাছ থেকে ডিমান্ড করছে, একটা প্রিমিয়াম ডিমান্ড করছে। এই পুরো ব্যবস্থাটা তো আর মৌখিকভাবে করা সম্ভবপর নয়। এই পুরো ব্যবস্থাটা একটা সম্পাদিত চুক্তির মাধ্যম দিয়ে সেটা বলা হয় বিমা চুক্তি। এবং যখন বিমা কোম্পানির সঙ্গে গ্রাহকের যে চুক্তি হয়, যে বিমা চুক্তি হয়, সেটি কিন্তু ভারতবর্ষে একটি চুক্তি আইন আছে, যেটি 1872 সালে হয়েছিল। সেই ভারতীয় চুক্তি আইন 1872 দ্বারা কিন্তু এই বিমা চুক্তি যেটা হয়, সেটা নিয়ন্ত্রিত হয়। তার মানে এই চুক্তিটি কিন্তু একটি আইনসিদ্ধ চুক্তি, এবং কোনো পক্ষই এই যে চুক্তির যে শর্তাবলী আছে, সেই শর্তাবলীকে কিন্তু লঙ্ঘন করার মতো তার অধিকার থাকে না। দুই পক্ষকেই সেই চুক্তির শর্তাবলী যেগুলি আছে, সেগুলো পালন করতে বাধ্য হয়। এবার প্রশ্ন হচ্ছে যে সব ধরনের চুক্তি কিন্তু আইনত ভ্যালিড বা বৈধ চুক্তি বলা যায় না। তো যদি যে কোনো চুক্তিকে যদি একটি বৈধ চুক্তি হতে হয়, আইনত লিগালি ভ্যালিড চুক্তি হতে হয়, তো তার কতগুলো শর্ত আছে। তো এই মোট 6টি শর্ত থাকে, 6টা কন্ডিশন থাকে। যদি যে কোনো চুক্তিতে যদি 6টা শর্তকে সঠিকভাবে মানা হয়, তখন সেই চুক্তিটিকে বৈধ চুক্তি বলা হয়। তখনই সেই চুক্তিটি কিন্তু একটি আইনসঙ্গত চুক্তি হিসাবে ধরে নেওয়া হয়। তাই বৈধ চুক্তির যে প্রথম কন্ডিশন বা প্রথম যে শর্ত, সেটি হচ্ছে যে এক পক্ষ প্রস্তাব করবে, অন্য পক্ষ গ্রহণ করবে। তো এখানে যে বিমা চুক্তি যেখানে হয়, সেখানে কিন্তু প্রস্তাবটি কিন্তু যে বিমা গ্রাহক করে, বিমা কোম্পানিকে কী প্রস্তাব করে, যে আমি আমার যে জীবনে যে ঝুঁকি আছে, আমার যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে, তা আমি সেই অর্থনৈতিক আমার পরিবারকে সেই অর্থনৈতিক ক্ষতির থেকে আমি রক্ষা করতে চাই, আমি আমার জীবনের নামে একটা বিমা করতে চাই। এই যে আবেদনটা, সেই আবেদনটা একজন গ্রাহককে করতে হবে একজন বিমা কোম্পানির কাছে। এবং বিমা কোম্পানি যদি সব ঠিকঠাক থাকে বিভিন্ন বিষয়গুলি, তাহলে তার সেই আবেদনটা গ্রহণ করে। তো বিমা চুক্তির প্রথম যে শর্ত, সেটা হচ্ছে গিয়ে এক পক্ষ করবে, প্রস্তাব করবে, অন্য পক্ষ গ্রহণ করবে। এবং এই বিমা চুক্তির ক্ষেত্রে যে প্রস্তাবের কাজটি করে বিমা গ্রাহক,
এবং গ্রহণের কাজটি করে বিমা কোম্পানি। বিমা চুক্তির যে দ্বিতীয় শর্ত বা দ্বিতীয় কন্ডিশন সেটা হচ্ছে বিবেচনা। তো বিবেচনা জিনিসটি কি? তো যখন বিমা গ্রাহক যিনি চাইছেন যে তার ঝুঁকিটা বিমা কোম্পানি কাছে যাক এবং তিনি বিমা কোম্পানি তাকে বিমা পরিষেবার সুযোগ দিক, তো সেইখানে দুইজন যে চুক্তি হচ্ছে দুজনের দুটো ডিমান্ড থাকে, দুজনের দুটো বিবেচনার বিষয় থাকে। তো যদি আমরা বিমা কোম্পানির তরফ থেকে দেখি, বিমা কোম্পানি কী বিবেচনা করতে হয়? যে প্রতিশ্রুতি, যে গ্রাহক যে তার ঝুঁকিটা আমাকে হস্তান্তর করছে তার পরিবর্তে বিমা কোম্পানিকে প্রতিশ্রুতি দিতে হবে যে গ্রাহকের যদি কিছু হয়ে যায়, তিনি যদি মারা যান, তাহলে কিন্তু তাকে সেই যে বিমার ক্ষতিপূরণের পরিমাণটা তার গ্রাহকের নমিনিকে দিতে হবে। সেক্ষেত্রে বিমা কোম্পানিকে একটা বিচার বিশ্লেষণের মধ্যে আসতে হয় যে সেই সত্যিই সেই তার গ্রাহকের ঝুঁকি সে নেবে কি না, বা তার গ্রাহককে সেই প্রতিশ্রুতি সে দেবে কি না। তাহলে এই কমিটমেন্ট বা প্রতিশ্রুতি, এটা হচ্ছে বিমা কোম্পানির তরফ থেকে বিবেচনার বিষয়। যদি বিমা কোম্পানি বিবেচনা করে মনে করে যে না তার এই ঝুঁকিটা তারপর গ্রহণ করা উচিত হবে, তবেই সেই ঝুঁকিটা গ্রহণ করবে। আর যদি বিমা কোম্পানি মনে হয় যে ঝুঁকিটা গ্রহণ করা উচিত হবে না, তাহলে কিন্তু বিমা কোম্পানি সেই ঝুঁকি গ্রহণ করবে না। সুতরাং বিমা চুক্তির ক্ষেত্রে বিমা কোম্পানির তরফ থেকে যে বিবেচনার বিষয় সেটা হচ্ছে যে সে সত্যি সত্যি বিমা গ্রাহককে সেই কোনো প্রতিশ্রুতিবদ্ধ হবে কি না। আর বিমা যে গ্রাহক তার তরফ থেকে বিবেচনার বিষয় হচ্ছে যে বিমা কোম্পানির সে যখন তার ঝুঁকিটাকে হস্তান্তর করতে চাচ্ছে, তার জন্য বিমা কোম্পানি তার কাছ থেকে যে প্রিমিয়াম চাইছে, যে মূল্য চাইছে, যে প্রিমিয়ামটা সেই বিমা গ্রাহককে দিতে হবে প্রতি বছর, সেই প্রিমিয়ামটা সে দেওয়ার মতো অবস্থা আছে কি না, বা তার কাছে সেই যে প্রিমিয়ামের যে মূল্য যেটা সে যে পরিষেবা চাইছে সেই অনুপাতে যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে কি না। গ্রাহককে যদি মনে হয় যে না যে প্রিমিয়ামটা বিমা কোম্পানি চাইছে সেটি গ্রহণযোগ্য বা তার সেই প্রিমিয়াম দেওয়ার মতো অত্যধিক ক্ষমতা আছে, তবেই সেই গ্রাহক সেই যুক্তির মধ্যে যাবে। এবং গ্রাহক যদি মনে হয় যে প্রিমিয়ামটা বিমা কোম্পানি চাইছে সেটা তার অত্যধিক ক্ষমতার বাইরে বা অযৌক্তিক, যে পরিষেবা চাইছে তার অনুপাতে, তাই কিন্তু গ্রাহক সেই চুক্তির মধ্যে যেতে চাইবে না। সুতরাং বিমা চুক্তির যে দ্বিতীয় বিষয় সেটি বিবেচনার বিষয়। একজনের জন্য বিবেচনার বিষয় মানে বিমা গ্রাহকের কাছে বিবেচনার বিষয় যে প্রিমিয়ামটা তাকে দিতে হবে সেটি, আর বিমা কোম্পানির কাছে বিবেচনার বিষয় হচ্ছে তাকে যে প্রতিশ্রুতি গ্রাহককে দিতে হবে সেটি। বিমা চুক্তির তৃতীয় বিষয় যেটি একটা বৈধ বিমা চুক্তির, সেটা হচ্ছে কি যে বিমার যখন চুক্তিতে সম্পাদিত হবে তার যত টার্মস অ্যান্ড কন্ডিশনে যত শর্তাবলী আছে, প্রত্যেকটা শর্তাবলী দুই পক্ষের কাছেই সহমত হতে হবে। কোনো শর্তাবলীতে বা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কোনো দ্বিমত থাকা যাবে না। দুই পক্ষকেই একটা যৌথ মতে আসতে হবে, একটা কনসেনসাসে আসতে হবে। দুই পক্ষকেই হচ্ছে গিয়ে শর্তে প্রত্যেকটি বিষয়ে সহমত পোষণ করতে হবে। এবং এই সহমতটাই হচ্ছে গিয়ে কোনো বলপূর্বক এই সহমত করা যাবে না বা কোনো লোভপূর্বক সহমত করা যাবে না। এই সহমতটা স্বাভাবিকভাবেই দুই পক্ষ যদি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন, সমস্ত শর্তাবলীগুলি দুই পক্ষের কাছেই একে অপরের কাছে গ্রহণযোগ্য হয়, সহমত যদি হয়, তবেই সেইটি হচ্ছে গিয়ে একটি বৈধ চুক্তি হলো। আর যদি এর মধ্যে কোনো লোভপূর্বক বা বলপূর্বক কোনো বিষয় থেকে থাকে, তাহলে কিন্তু সেই চুক্তিটি কিন্তু একটি বৈধ চুক্তির মধ্যে আর মানে ধরা হবে না। তো এই যে দ্বিতীয় বিষয়টি বললাম যে সম্মতিটা দেওয়া হবে সেটি বলপূর্বক বা লোভ দেখিয়ে নেওয়া যাবে না, এটি হচ্ছে কি বিমা চুক্তির চতুর্থ শর্ত ছিল। আমি তৃতীয় শর্তের মধ্যেই চতুর্থ শর্তটাও বলে দিয়েছিলাম। এবং সর্বশেষ শর্ত যে পঞ্চম শর্ত যদি ধরা হয়, সেটাই যারা চুক্তি করছে, তো যে বিমা গ্রাহক চুক্তি করছেন তিনি চুক্তি করার জন্য সত্যিই তিনি যোগ্য কিনা। তো তিনি চুক্তি করার যোগ্য হওয়ার জন্য মূলত তিনটি শর্ত আছে। এই তিনটি শর্ত যদি পূরণ হয় তবে ধরে নেওয়া যাবে তিনি চুক্তি করার জন্য যোগ্য। প্রথম শর্ত হচ্ছে যিনি চুক্তি করছেন বা কোম্পানির সঙ্গে যিনি চুক্তিতে আবদ্ধ হচ্ছেন তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, অ্যাডাল্ট হতে হবে, তিনি যেন সুস্থ মস্তিষ্কের হয় এবং তিনি যেন কোনো রকম কোনো অআইনি কাজের জন্য অভিযুক্ত না হয়ে থাকেন। এই তিনটি শর্ত যদি থাকে, যে যিনি নাবালক বা যিনি সুস্থ মস্তিষ্কের নন
বা কোনো অআইনি কাজের জন্য তুমি অভিযুক্ত, তাহলে কিন্তু তুমি কোনো চুক্তির মধ্যে আসতে পারবে না। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে বিমা চুক্তিটি সম্পাদিত হয়, আমরা এর আগে একটা নীতির কথা বলেছিলাম প্রথম চ্যাপ্টারে, বলেছি বিমা ব্যবসা। তো ইন্স্যুরেন্স বিজনেসের যে নীতি, সেটা হচ্ছে কিন্তু ভাগাভাগির নীতির উপরে দাঁড়িয়ে আছে, মানে আমরা অনেকে মিলে অল্পের ক্ষতিকে ভাগাভাগি করে নিই। এই যে কনসেপ্টটা, এই যে ফিলোসফিটা, এটা হচ্ছে বিমা বিজনেস করার জন্য নীতি। কিন্তু যখন আমরা বিমা চুক্তি করছি, আমরা যখন ইন্স্যুরেন্স এগ্রিমেন্ট করছি, সেটা যে নীতির উপর দাঁড়িয়ে আছে, কারণ নীতিটা শুনে হয়তো অনেক কনফিউজ হতে পারে, ওই জন্য আমি আগের নীতিটাকে উল্লেখ করে নিলাম। এই যে নীতি, এই নীতিটাকে বলা হয় যথাসত্য ভালো প্রতিশ্রুতি, যে নীতি তার উপরে। তো এই যে যথাসত্য ভালো প্রতিশ্রুতি নীতির কথা মানে কি? মানে হচ্ছে যে বিমা কোম্পানি এবং যে গ্রাহক দুজনেই দুজনকে একে অপরকে বিশ্বাস করছে, দুজনেই ধরে নিচ্ছে যে যে তথ্যগুলো বিমা কোম্পানি গ্রাহকের কাছ থেকে চাইছে, সে গ্রাহক যেসব তথ্যগুলো বিমা কোম্পানিকে দিচ্ছে সেগুলো সব সঠিক তথ্য দিচ্ছে, বা বিমা কোম্পানি যে শর্তগুলো গ্রাহকের তুলে ধরছে, প্রোডাক্টের যে বেনিফিটগুলো গ্রাহকের তুলে ধরছে, সেগুলো সঠিকভাবেই সেই বেনিফিটগুলি গ্রাহক পাবে। তা দুই পক্ষই যে কিন্তু একে অপরকে বিশ্বাস করছে, এবং একে অপরকে বিশ্বাসের ভিত্তিতে হচ্ছে কিন্তু চুক্তিটা সম্পাদিত হচ্ছে। তার মানে কি, যদি আগামী দিনে দেখা যায় যে এই বিশ্বাসটা ভঙ্গ হলো, গ্রাহক যে তথ্যগুলো বিমা কোম্পানির কাছে তুলে ধরলো এবং পরবর্তীকালে দেখা গেল সেই খবরগুলো সঠিক নয়, ভুল তথ্য বা মানে অসাধু, মানে অসত্য তথ্য আর কি যেটাকে বলা যায়, তো তাহলে পরে কিন্তু সেই বিমা চুক্তিটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেই চুক্তির মধ্যে যে যা কিছু আছে সেটি পালন করতে কিন্তু বিমা কোম্পানি বাধ্য থাকবে না। উদাহরণস্বরূপ ধরুন একটা গ্রাহক আছে, তার ডায়াবেটিস আছে, এবং সে কিন্তু বিমা কোম্পানিকে সেটি জানালো না, এবং তার ফলে দেখা গেল যে সেই গ্রাহক খুব অল্প সময়ের মধ্যেই সেই গ্রাহকের মৃত্যু হলো। তো সেক্ষেত্রে কিন্তু বিমা কোম্পানি সেই গ্রাহককে যে নমিনি, তাই কিন্তু কোনো মৃত্যু দাবি দেবে না। তার কারণ কি না, সেই যে বিমা যে যখন চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি যে মূল যে নীতি ছিল, চুক্তি এগ্রিমেন্ট বিমা যে চুক্তি হয়েছিল, মূল যে নীতি ছিল যে যথাসত্য ভালো প্রতিশ্রুতি, যে বিশ্বাস, তো বিমা কোম্পানি সেই বিশ্বাস কিন্তু গ্রাহক ভঙ্গ করেছিল। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বিমা ব্যবসা যখন হয়, তখন যে নীতিটা আমরা কাজ করা হয়, সে যে ভাগাভাগির নীতি, অনেকে মিলে অল্পের ক্ষতিকে ভাগাভাগি করে নেওয়া হয়। কিন্তু বিমা চুক্তির ক্ষেত্রে কিন্তু যে নীতিটাকে পালন করা হয়, সেটা হচ্ছে যথাসাধ্য ভালো প্রতিশ্রুতি, একে অপরকে বিশ্বাস করা যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে কিন্তু বিমা চুক্তিটা সম্পাদিত হয়। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটাকে বলছি বিমাযোগ্য স্বার্থ। এবং প্রশ্ন হচ্ছে যে আমরা কি যে কোনো জিনিসই বিমা করতে পারি? তো উত্তর হচ্ছে না, আমরা যে কোনো জিনিসই বিমা করতে পারি না। কারণ সবার আগে প্রথম যে চ্যাপ্টার হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে যে কোনো জিনিস যার একটা অর্থনৈতিক মূল্য আছে, সেটি একটি সম্পদ। এবার দেখতে হবে যে সেই সম্পদটার মালিক আমি না অন্য কেউ। যে কোনো সব সম্পত্তির মালিক কিন্তু একজন গ্রাহক নয়। তো গ্রাহক কোন সম্পত্তির মালিক? সে নিজের অর্থ ব্যয় করে যে সম্পদটা সে আহরণ করতে পেরেছে, সেটার মালিক হচ্ছে গিয়ে সেই গ্রাহকের। মানে আরও সহজ করে বলতে গেলে, যদি এমন কোনো জিনিস যেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরে গ্রাহকের নিজের সরাসরি আর্থিক ক্ষতি হবে। তো সেইটাই হচ্ছে গিয়ে গ্রাহকের সম্পদ। এবং গ্রাহক কিন্তু শুধু সেই জিনিসেরই বিমা করতে পারবে যে জিনিসটা নষ্ট হয়ে গেলে বা ডিস্ট্রয় হয়ে গেলে গ্রাহকের সরাসরি ক্ষতিপূরণ হবে। কিন্তু যদি এমন কোনো কিছুর উপর কিন্তু সে বিমা করতে পারবে না, যেটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় বা ডিস্ট্রয় হয়, তাহলে গ্রাহকের কোনো রকম কিন্তু সরাসরি কোনো আর্থিক ক্ষতি হচ্ছে না, সেই জিনিসের উপরে কিন্তু সে বিমা করতে পারবে না। এটা হচ্ছে বিমাযোগ্য স্বার্থ। মানে আমি যে জিনিসটির উপর বিমা করছি, আদৌ সেই জিনিসটার প্রতি আমার নিজের অধিকার আছে কিনা, রাইট আছে কিনা, বা আমার ইন্টারেস্ট আছে কিনা। যদি সেটা না থাকে, আমি কিন্তু সেই জিনিসের বিমা চুক্তি আমি কোনো বিমা কোম্পানির সঙ্গে করতে পারবো না। তো সুতরাং যখনই বিমা কোম্পানি কোনো কাছে কেউ অফার করে যে আমার ঝুঁকিটা হস্তান্তর করা হোক, বিমা কোম্পানি যে জিনিসটা সবার আগে দেখার চেষ্টা করে, সেই ব্যক্তির সেই যে জিনিসটা সে বিমা করতে চাইছে, সেই জিনিসটার উপরে তার বিমাযোগ্য স্বার্থ আছে কি না, সেই জিনিসটার মালিক সে সত্যিই কি না, বা সেই জিনিসটা নষ্ট হলে তার সেই ব্যক্তি নিজের অর্থনৈতিক ক্ষতি হবে কি না।
তো যদি সেটা স্ট্যাবলিশ হয়, যদি বিমাযোগ্য স্বার্থ স্ট্যাবলিশ হয়, তবে হচ্ছে এখানে বিমা কোম্পানি চুক্তি পালন করবে। এবং যখন বিমা কোম্পানি চুক্তি পালন করবে, যে নীতির উপরে ভিত্তি করে চুক্তিটা সম্পাদিত হবে সেটা যথাসাধ্য ভালো প্রতিশ্রুতি। অতএব আমরা একে অপরকে বিশ্বাস করছি। গ্রাহকের কাছ থেকে যে তথ্যগুলো জানতে চাওয়া হচ্ছে, গ্রাহককে সঠিকভাবে সেই তথ্যগুলো জানাতে হবে। কিন্তু গ্রাহক যদি সেই তথ্যগুলো সঠিকভাবে না জানায়, তাহলে কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় যে গ্রাহক ভুল তথ্য দিয়েছে, তাহলে বিমা কোম্পানি কিন্তু তার কোনো প্রতিশ্রুতি পালন করতে আইনত বাধ্য থাকবে না। এবং এই যে পঞ্চম অধ্যায়ের যে পরবর্তী বিষয়, সেটাকে বলছে আনুগত্য চুক্তি। আনুগত্য চুক্তিকে এক্ষুনি যে জিনিসটা বলা হলো, যে যদি দেখা যায় যে যথাসাধ্য ভালো প্রতিশ্রুতি নীতি পালন করা হয়নি, এবং সরি আমি একটু চেঞ্জ করছি। তো এই আনুগত্য চুক্তি তার বিষয়টা একটু অন্যরকম আছে। যাই হোক, তো সেটি হচ্ছে গিয়ে যে একজন গ্রাহক যখন চুক্তির মধ্যে আবদ্ধ হলেন, চুক্তির মধ্যে আবদ্ধ হওয়ার পরে গ্রাহকের কোনো কারণে যদি মনে হয় যে আমি যে শর্ত অনুযায়ী চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছি সে আমাকে এটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না, তো তাহলে গ্রাহক চাইলে যে চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। তো যে চুক্তি থেকে বেরিয়ে এলো, সেই যদি বেরিয়ে আসার যে নিয়মাবলী আছে, সেটা হচ্ছে যে গ্রাহক যে চুক্তির যে প্রমাণপত্র, মানে আমাদের এখানে যে বিমার যে পলিসি বন্ড পাওয়া যায়, সেই পলিসি বন্ড পাওয়ার 15 দিনের মধ্যে লিখিতভাবে যদি বিমা কোম্পানিকে আবেদন করে, এবং তিনি তাকে যদি নির্দিষ্টভাবে জানান যে কোনো নির্দিষ্ট কারণের জন্য তিনি এই চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইছেন, কোন শর্ত তার কাছে গ্রহণযোগ্য নয়, তো সেটি সঠিকভাবে তিনি যদি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বলেন, তাহলে কিন্তু সেই চুক্তিটি থেকে গ্রাহক বেরিয়ে আসতে পারবে। এবং চুক্তি যখন সম্পাদিত হয়েছিল, তার জন্য যে প্রিমিয়ামটি গ্রাহককে জমা দিতে ছিল বিমা কোম্পানির কাছে, তো বিমা কোম্পানি তার নিজস্ব যে কিছু খরচা হয়েছিল, সেই খরচাগুলো বাদ দিয়ে বাকি যে প্রিমিয়ামটা আছে সেটা কিন্তু সেই গ্রাহককে ফেরত দিয়ে দেবে, এবং চুক্তিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই বিষয়টা ছাড়া আরেকটা বিষয় যেটা আছে, যে আমাদের যে বিমা যে ব্যবসা আর কি, তো বিমা ব্যবসার হচ্ছে গিয়ে দুটি দিক আছে। তো একটা দিক হচ্ছে জীবন বিমা কথা বলে, যেটা জীবনের বিমা করা হয়, জীবনের লাইফের বিমা করা হয়। আরেক ধরনের বিমা আছে যেটা সাধারণ বিমা মানে যেখানে লাইফ বাদে অন্যান্য জিনিস, লাইফ বাদে অন্য জিনিস মানে যেমন যত ভেহিকেলস আছে, 2 হুইলার 4 হুইলার, এই যে ভেহিকেলস, এদের যে ইন্স্যুরেন্স হয়, বা ক্রপ ইন্স্যুরেন্স, শস্য বিমা যেটা হয়, তো এই ধরনের যে বিমাগুলো এগুলো হয়, এগুলো কিন্তু সাধারণ বিমার আওতায় পড়ে। আর এমনি মানুষের যে বিমা হয়, মানুষের জীবনের উপর যে বিমা হয়, সেটাই জীবন বিমার আওতায় পড়ে। তো চরিত্রগতভাবে তো পুরো বিমাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখা যাবে তাদের 2 ধরনের বিমা সাধারণত হয়ে থাকে। একটা জীবন বিমা, আরেকটা হচ্ছে গিয়ে যে সাধারণ বিমা। এবার জীবন বিমা আর সাধারণ বিমার মধ্যে আপনারা বারবার দেখবেন যে কতগুলো নীতির কথা স্টেপ বাই স্টেপ আসবে আর কি। এর আগে যেমন প্রথম যে নীতির কথা বলা হয়েছিল বিমা ব্যবসার ক্ষেত্রে ভাগাভাগির নীতি, বিমা চুক্তির ক্ষেত্রে যেমন যথাসাধ্য ভালো প্রতিশ্রুতির নীতি, ঠিক তেমনিভাবে সাধারণ বিমার ক্ষেত্রে যে নীতিটা ব্যবহার করা হয় সেটা ক্ষতিপূরণের নীতি। এর একটু সামান্য বিস্তারিত বলছি। ক্ষতিপূরণ নীতি বলতে কী বোঝায়? তো ধরুন একজন ব্যক্তির যদি জীবন বিমা করা থাকে, তার ধরুন 5 লক্ষ টাকা জীবন বিমা করা আছে, তাহলে সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার পরিবার কিন্তু সেই 5 লক্ষ টাকা পুরোটাই পায়। কিন্তু ধরুন একটা মোটরসাইকেল আছে, সেটার তো অর্থনৈতিক মূল্য যে 80,000 টাকার বিমা করা আছে, সে মোটরসাইকেলটা দুর্ঘটনাগ্রস্ত হলো, তাহলে কিন্তু সাধারণ বিমার ক্ষেত্রে কিন্তু পুরো 80,000 টাকাই কিন্তু গ্রাহককে দিয়ে দেওয়া হয় না। সেই মোটরসাইকেলটা পুনরায় আবার রিপেয়ারিং করে বা সমস্ত কিছু করে পুরোনো অবস্থায় নিয়ে আসতে যেটুকু পরিমাণ খরচা হবে সার্ভিস সেন্টারে, তাই কিন্তু সেটুকু পরিমাণ টাকাই ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। যদি দেখা গেলো 20,000 টাকা খরচা করলে গাড়িটি পুরো আগের অবস্থায় ফিরে আসতে, সে কিন্তু 20,000 টাকাই পাবে, সে কিন্তু পুরো 80,000 টাকা পাবে না। অর্থাৎ এই জন্য আমরা বলা হয় যে জীবন বিমার ক্ষেত্রে যে নীতিটা কাজ করে সেটাকে বলা হয় আশ্বাসনের নীতি। আশ্বাসন মানে কমিটমেন্ট ভ্যালু। যদি সে কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল, যদি 5 লক্ষ টাকা পলিসি করে থাকে, তাহলে বিমা কোম্পানি থেকে পুরো 5 লক্ষ টাকাটাই দেবে, ফুল কমিটমেন্ট ভ্যালুটা দেবে। কিন্তু যখন সাধারণ বিমাতে যাবে, সে কিন্তু কমিটমেন্ট ভ্যালুটা দেওয়া হবে না,
তার সঙ্গে হয়তো গোটা মোটরসাইকেলের ভ্যালু উদাহরণস্বরূপ ধরছি যদি ৮০,০০০ টাকার বিমা করা ছিল, সে কিন্তু পাবে এক্স্যাক্টলি সে মোটরসাইকেলটি সার্ভিস করতে যেটুকু টাকা তার খরচ হচ্ছে সেটুকুই, তার ক্ষতিটা পূরণ করার জন্য যেটুকু পরিমাণ টাকা লাগে সেখানে সেটুকুই সম্পূর্ণ ভ্যালুটা সে কিন্তু পাবে না। তো ওই জন্য সহজভাবে বলতে গেলে যে জীবন বিমা হচ্ছে তখন তার যে নীতির উপরে জীবন বিমাটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে যে আশ্বাসনের নীতি, অ্যান্ড সাধারণ বিমার ক্ষেত্রে যে নীতি কাজ করে সেটা হচ্ছে ক্ষতিপূরণের নীতি। তো এখন অবধি মূলত আমরা ৩টে নীতি আপনাদেরকে বললাম, একটু মনে রাখবেন। প্রথম নীতি যেটাকে বলছে বিমা ব্যবসা বা ইন্স্যুরেন্স বিজনেস, সেখানে নীতি কাজ করে সেটা হচ্ছে ভাগাভাগির নীতি, অনেকে মিলে অল্পের ক্ষতিকে আমরা ভাগাভাগি করে নিই। দ্বিতীয় যে নীতি হচ্ছে বিমা চুক্তি, সেখানে যে নীতি কাজ করে সেটা হচ্ছে কি যথাসাধ্য ভালো প্রতিশ্রুতি, একে অপরকে সম্পূর্ণ বিশ্বাসের একটা ব্যাপার আছে। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পে আউট, যে বিমা কোম্পানি যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার ক্ষেত্রে যদি জীবন বিমার ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি যে পেমেন্ট করে সেখানে যে নীতিটা পালন করা সেটা হচ্ছে আশ্বাসন নীতি। মানে কোনো গ্রাহক মারা গেলে যে কমিটমেন্ট ভ্যালু ছিল সে পুরো কমিটমেন্ট ভ্যালুটাই বিমা কোম্পানি গ্রাহকের নমিনিকে দেন, কিন্তু সাধারণ বিমার ক্ষেত্রে যেটাই কমিটমেন্ট ভ্যালু থাকবে সেই পুরো কমিটমেন্ট ভ্যালু কিন্তু বিমা কোম্পানি দেবে না। সে যে জিনিসটি নষ্ট হয়েছে সেই নষ্টটি পূর্বাবস্থা আনার জন্য এক্স্যাক্টলি যেটুকু ক্ষতি হয়েছে, যেটুকু অর্থ দিলে সেই ক্ষতিটা পূরণ হয়ে যাবে সেটুকু পরিমাণ তাকে দেওয়া হবে। সেক্ষেত্রে ক্ষতিপূরণের নীতি হচ্ছে গিয়ে মানে অ্যাপ্লিকেবল হবে সাধারণ নীতির জন্য, আর জীবন বিমার জন্য অ্যাপ্লিকেবল হবে আশ্বাসনের নীতি। ধন্যবাদ। পঞ্চায়েত অধ্যায় শেষ।